এই রাজনৈতিক দলের নেতাকর্মীরাই তো দেশে চাঁদাবাজি করে, তারাই তো দখলদারিত্ব চালায়। তাহলে তাদেরই তো কাজ তাদের দলের নেতাকর্মীদেরকে তারা কি করবে, প্রশমন করবে। এখন তারা বলতেছে যে আমরা পারতেছি না, কেউ কেউ বলে আমাদের এত বড় দল, কে কোথায় কি করে আমাদের খোঁজ খবর নাই। ওরে ভাই, এত বড় দল যদি আপনি চালাইতে না পারেন, সেই দল চালান কেন? বন্ধ করে দেন। আপনি আপনার দল কয়েকটা শাখা কমিটি দিয়ে রাখছেন, সে কোথায় কি করে খোঁজ খবর রাখে না। আপনার হাতে বাংলাদেশের ক্ষমতা যদি চলে যায়, ক্ষমতা তো চুরি করে বিন্দেশিরা নিয়ে যাবে। ভয় পাই তো আপনাদের কাছে ক্ষমতা দিতে। ছাত্ররা যে রাজনীতি ঢুকছে, এনসিপি পার্টি তৈরি করছে, এরা যদি একটা সংস্থা তৈরি করে যদি এই গঠনটা মানে সত্যি করতো, তাহলে কি এই চাঁদাবাজি কি বন্ধ করা যাইতো? দেখেন, সরকারের কাজ কোনোদিন এনজিও করতে পারে না। রাষ্ট্রের কাজ নিরাপত্তা দেয়া, রাষ্ট্রের কাজ সমস্ত বিশৃঙ্খলাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। আপনি আমাকে প্রশ্ন করলেন যে ছাত্ররা যদি কোনো সংগঠন করে বা কোনো এনজিও বা কিছু একটা করে, সেটা দিয়ে তারা করতে পারবে কিনা। এটা করার জন্য তো ছাত্র প্রতিনিধি 2 জন আছেই সরকারের মধ্যে, তারা রাষ্ট্রের সহযোগিতা নিয়ে করতে পারতো, সেটা রাষ্ট্রকে কনসার্ন করি এবং যা লাগে করতে পারতো। কিন্তু সেই ছাত্র প্রতিনিধি 2 জন, একজন তো বের হয়ে আসছেন, 3 জনের মধ্যে একজন সক্রেটিস হয়ে বসে রয়েছেন, তিনি বাংলার সক্রেটিস, কারো পরামর্শ লাগে না। অভ্যুত্থানের শক্তি একমাত্র তারা, ক্রেডিট একমাত্র তারাই নিছেন, তারা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। আমরা যারা ছিলাম রাস্তায়, সেই 12, 13, 14 সাল পর থেকে হাসিনা যখন অফিসিয়ালি ফ্যাসিবাদী আচরণ করতে শুরু করছে, সেই সময়তে ছাত্র প্রতিনিধি আমাদেরকে হিসেবে ডাকা হয়েছে 13 তারিখ টিএসসিতে। একমাত্র এই যে শেখ মুজিবের দিবস পালন করা হবে কিনা সেটা নিয়ে ঐক্যমতের জন্য সমস্ত প্রায় 38টা ছাত্র সংগঠনকে ডাকা হয়েছিল। অন্য কোনো সমস্যায় ডাকা হয়েছিল? হয় নাই। যখন খুব মেজর প্রবলেমের মধ্যে এই ছাত্র প্রতিনিধিরা যারা সরকারে আছেন, তারা পড়তেন রাজুতে আসেন স্ট্যাটাস দিত। তার পরবর্তীতে সমস্যা শেষ, তারা আমাদেরকে আর ডাকতো না। তাহলে এটা তো পারতই, সরকারে যেহেতু তারা আছে। এখন আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারাও প্রশ্ন করেন, সরকারে আপনারা গেলেন কেন? একটা পার্টি করতে, সরকারি দল করতে, সেটা তো করছেন সরকারি দল। এই সরকারি দল এখন দেশের জন্য কি করবে সেটা আমাদের দেখার পালা। আমাদের জুলাই অভ্যুত্থান ক্রেডিট নেওয়ার কারণে, ক্রেডিট নিয়ে টানা হেঁচড়া করার কারণে এই পর্যায়ে এসে পৌঁছেছে। আল্লাহ জানে কপালে কি আছে, এর মধ্যে আবার আওয়ামী লীগ এসে প্রবেশ করে কিনা, তারা কেন দাবি করে কিনা যে আমরা থাকতে তো অপকর্ম হইতো, এখন হয় কেন, তাহলে আমরা খারাপ ছিলাম কেন। এই ঘটনায় আওয়ামী লীগ বলে কিনা এই দুর্ভাগ্য আমাদের হইতে পারে। এনসিপির পদযাত্রাকে কিভাবে দেখছেন? এটার ফলে কি তাদের রাজনীতির ফিল্ড ভালো হবে বলে মনে করেন? এনসিপির পদযাত্রাকে খুব ভালো দেখছি আমি, কেন সবাই ভালো দেখতেছে, কিন্তু এনসিপি এমন স্লো মোশনে কাজ করছে 1980 সালের স্টাইলে। এই পদযাত্রা করা উচিত ছিল অভ্যুত্থানের 1 মাসের মধ্যে, 1.5-2 মাসের মধ্যে। সেই সময় তারা না করলে, না কইরা তারা সচিবালয়ে দৌড়াদৌড়ি, এখানে ওকে দেখা যায়, ওখানে ওকে দেখা যায়, সরকারি দলের অফিসগুলোতে দেখা যায়, কারো বাবার নামে টেন্ডার নেওয়ার জন্য নতুন লাইসেন্স করার ঘটনা দেখা যায়, ওইখান থেকে আরে ঠেক দিছে, অমুক গ্রুপ থেকে টাকা খাইছে, এইসব ঘটনার মধ্যে ব্যস্ত ছিল তারা, দেখছি আমরা। সেইটা না কইরা এনসিপি যদি এই পদযাত্রা জুলাই গণ অভ্যুত্থানের পরে করতে শুরু করত, বহুত রাজনৈতিক ছোট ছোট এবং বড় দল থেকেও নেতারা তাদের পিছনে যাওয়ার একটা ভাইব ছিল, সেই আবেগ অনুভূতি এই ছেলেদের প্রতি ছিল। সমস্ত কিছু একদম মিসম্যাচ করে ফেলছে তাদের আচরণ দিয়ে। এখনো যাচ্ছে, অবস্থা ভালো, তরুণ দল, তরুণদের নেতৃত্বে দেশ একটা পর্যায়ে চলে গেছে, শুভকামনাই, ভালোভাবেই দেখছি। কতটুকু সেই পিছনের সেই লেগেছি তারা কাটাই উঠতে পারবে সেটা একমাত্র তারা জানে। কিন্তু যেই ধরনের বিতর্কের মধ্যে তারা পড়ছে, এখন পর্যন্ত আমি আশাবাদী হতে পারছি না। তবে তারুণ্যের নেতৃত্ব যদি সবকিছু চেঞ্জ করে দিতে পারে, সেটা একমাত্র তাদের উপর ডিপেন্ড করে। রাজনৈতিক দলগুলো কি করণীয়? চাঁদাবাজি, এই ধর্ষণ, রাজাকারী সব নিয়ে একটু পরামর্শ। রাজনৈতিক দলগুলোর আসলে করণীয় কিছু আছে কিনা এই চাঁদাবাজি ঠেকানোর জন্য বা এই পরিস্থিতি মোকাবেলার জন্য, সেই প্রশ্নটা তো অবশ্যই করতে হয়। কিন্তু তার আগে সবচাইতে বড় করণীয়টা থাকে সরকারের। সরকার যখন ব্যর্থ হয়, তখন রাজনৈতিক দলগুলো পারে ছায়া সরকার হয়ে উঠতে। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এত পরিমাণে বিভেদ, এত পরিমাণে মতানৈক্য, একই সাথে স্বার্থান্বেষী চিন্তা ভাবনা, কার পক্ষে পিয়ার গেলে কে সংসদে ভালোভাবে ঢুকতে পারে, পিয়ার না গেলে কার জন্য ভালো হয়, এইসব আলোচনার মধ্যে স্বার্থান্বেষী চিন্তা ভাবনার কারণে এতই সেন্ট্রালাইজ পার্টিগুলো, তারা আসলে আলটিমেটলি কিছু করতে পারবে কিনা, পরামর্শ দেওয়ার কি আছে, প্রত্যেকে তো খুব ভালো বোঝে নিজের স্বার্থের জন্য। তো এই স্বার্থকে ছাপাই উঠা আপনি যত ভালো পরামর্শ দেন না কেন, তারা এটা কানে নিবে না। প্রথমত দল হিসেবে সরকারকে সহযোগিতা করে কতটা ছায়া সরকার তারা হয়ে উঠতে পারবে, তার চেয়ে বড় একটা আলাপ হচ্ছে এই রাজনৈতিক দলের নেতাকর্মীরাই তো দেশে চাঁদাবাজি করে, তারাই তো দখলদারিত্ব চালায়। তাহলে তাদেরই তো কাজ তাদের দলের নেতাকর্মীদেরকে তারা কি করবে, প্রশমন করবে। এখন তারা বলতেছে যে আমরা পারতেছি না, কেউ কেউ বলে আমাদের এত বড় দল, কে কোথায় কি করে আমাদের খোঁজ খবর নাই। ওরে ভাই, এত বড় দল যদি আপনি চালাইতে না পারেন, সেই দল চালান কেন?
বন্ধ করে দেন। আপনি আপনার দল কয়েকটা শাখা কমিটি দিয়ে রাখছেন, সে কোথায় কি করে খোঁজ খবর রাখে না। আপনার হাতে বাংলাদেশের ক্ষমতা যদি চলে যায়, ক্ষমতা তো চুরি করে বিন্দেশিরা নিয়ে যাবে। ভয় পাই তো আপনাদের কাছে ক্ষমতা দিতে। ভাগ্যের নির্মম পরিহাস, তারাই এদেশের ক্ষমতায় আসবে, করার জন্য ওটাই পারে। যদি চাঁদাবাজির ঘটনা দলের কোনো নেতাকর্মীরা করেছে প্রকাশ পায়, তাৎক্ষণিকভাবে শুধুমাত্র লোক দেখানো বহিষ্কার নয়, রাস্তায় তারা ব্লক করুক। নিজ দলের কর্মীর জন্য পুলিশ প্রশাসনের কাছে এই দাবি জানিয়ে যে যতক্ষণ পর্যন্ত আমার দলের ওই গুন্ডা গ্রেপ্তার না হচ্ছে, বিচার না হচ্ছে, আমি রাস্তায় যাব। নিজ দলের পক্ষ থেকে যদি এইভাবে চাপ আসে, কিভাবে করে আমি বুঝি না ভাই। যদি নিজ দলের নেতাকর্মীদেরকে ওইভাবেই নির্দেশনা দেওয়া হয়, চাঁদাবাজি করলে দলে টিকা যাবে না, তাহলে সেই দল করে না রে ভাই। যখন আপনার সফট কুসুম কুসুম ভাব থাকে, 2 দিনের বহিষ্কার, 3 দিনের নাটকের পর 4 দিনে একই মঞ্চে বক্তব্য, এই নাটক, তখন তো জনগণ বুঝে যায়, আপনার দলের নেতাকর্মীরাও বুঝে যায়। তা না হলে আমি স্পষ্টভাবে বলতে চাই, রবিউল ইসলাম নয়ন এসালম গ্রুপের পক্ষে থেকে বা তার সহচর্য থেকে সেই এসালাম গ্রুপের ইসলামী ব্যাংক দখলকৃত ইসলামী ব্যাংক, সেখানে চাঁদাবাজি করতে গেলেন, গুলির ঘটনা ঘটলো, প্রকাশ্যে আসলো। কি স্টেপ নিয়েছে যুবদল, বিএনপি কি স্টেপ নিয়েছে আমাকে দেখান। ওই ঘটনার পর যদি ব্যবস্থা নেওয়া হতো, তৃণমূলের 4000 বহিষ্কার করা লাগতো না। সেন্ট্রাল থেকে এনি ভাইয়ের মতো লোক বসা থাকা অবস্থায় চাঁদা ভাগাভাগি নিয়ে আলাপ করে আপনি সেটাকে ব্যাখ্যা দিতে পারেন। কি করছেন এনি ভাইয়ের এগেনিস্টে? এনি ভাই রাজনীতি তার বড় স্টেক, তাদের মতো নেতাদেরকে দল থেকে সরাইলে দলই নড়ে যায়, তাহলে আপনি চাঁদাবাজি বন্ধ করবেন কেমনে? আপনি তারেক রহমান দেশে আসলে দেশের সবকিছু ঠান্ডা হয়ে যাবে, সেই জাদুর কাঠি এলেম কারামত আছে কিনা আমি জানি না, অনেকেই বলে। ওখান থেকেও যদি এই নির্দেশনা আপনি বাস্তবায়ন করতে পারতেন, 2-4 নেতার বিরুদ্ধে সব সোজা হয়ে যেত। এইটা কি ওনার বেলায়? জামায়াত ইসলামী তাদের এক কর্মী, এক মহিলাকে পেছন থেকে যেইভাবে লাথি মারা হলো, আশ্চর্য হয়ে দেখছি রে ভাই। চট্টগ্রামে সেই লোককে পুলিশ ছাড়ার পরে জামাত শিবিরের নেতাকর্মীরা গলায় মালা দিয়ে বরণ করছে। কি বুঝাইতে চাইলেন? হাউ ফানি! আপনি যখন দেখলেন পুলিশ তাকে গ্রেপ্তার করিয়ে নিয়ে গেছে, তার অপরাধের কারণে নারীদের উপরে ওইভাবে একটা লাথি মারার কারণে, সেই কিক করার কারণে আপনি তাকে মালা দিলেন। মানে এই কাজ যদি আপনারা করেন, তাহলে উগ্রপন্থী হইয়া এখন দেখলাম আবার এক ইমামকে হত্যা করছে। তো এই রকমের উনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, সেটা ক্লিয়ার, কিন্তু এরকম তো করবে মানুষ। বিচারের সংস্কৃতিটা, আপনি যে চাঁদাবাজি চান না, আপনি যে আসলে সত্যিকার অর্থে গণমানুষের একটা দল হয়ে উঠতে চান এবং সেটা দিয়ে এই দেশকে পরিবর্তন করতে চান, সেই মেসেজ, সেই টোন আপনার গলা দিয়ে এবং আপনার চোখ দিয়ে যদি বাইর হয়, সেটা যদি আপনার কর্মীদেরকে আপনি বোঝাইতে পারেন, কারো কোনো হ্যাডম শক্তি দলের মধ্যে থাকার কথা না যে সে চাঁদাবাজি করবে। আলাপ একেবারে ক্লিয়ার। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।
চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।